আর আমাকে যদি জিজ্ঞেস করো, আর আমি বলবো যে 3-1 হবে মোহনবাগানের ফেভারে, 3-1 বা 2-1। নমস্কার সকলকে, ডাগ আউট ডিসকাশনের আর এক নতুন এপিসোডে আজকে আমাদের সাথে জয়েন করেছে অজিজ দা প্রডিগাল সান ফিরে এসেছে আমাদের সাথে অনেকদিন পরে। খুব কাজে ব্যস্ত থাকে কিন্তু অজিজ দা আমাদের জন্য টাইমটা বার করেছে। আর আমাদের সাথে সায়কও আছে, খুবই মানে কষ্টে আছে এখন, কারণ ইস্ট বেঙ্গল হেরে গেছে, 3-1 গোলে হেরেছে। আর আমি প্রেডিক্ট করেছিলাম আগের দিনই যে 3-1 হবে, আর সেটা 3-1ই হয়েছে। সেটার জন্য আমি খুশি আছি। তো প্রথমে আমি অজিজ দার কাছেই আসবো। অজিজ দা কতটা খুশি? না ভাই, খুশি তো খুবই, মানে অবভিয়াসলি ডার্বি জেতা একটা বড় ব্যাপার। আর এই সিজনে স্পেশালি যখন আমরা হেরে গেছিলাম, তার ডমিনেটিং ফুটবল খেলেছিলাম, বাট আবার তারপরে যখন সেকেন্ড হাফেও গোলটা খেলাম, শেষে গিয়ে শোধ করে দিয়েছিলাম। তো মানে ওই ম্যাচটা ইচ্ছে ছিল জেতার, বাট তখন সবে আমাদের নতুন কোচ এসেছে, বেশি টাইম পাননি তখনও তিনি টিমটাকে পুরো নিজের স্টাইলে অ্যাডাপ্ট করানোর। প্লাস মোরালটাও খুব ডাউন ছিল, কেন পরপর হেরে আসছিল টিমটা। আইএসএল এও 3টে ম্যাচ ব্যাক টু ব্যাক হেরেছিল, 3টে ইম্পর্টেন্ট ম্যাচ ছিল টপ অফ দ্য টেবিল টিমের সাথে, মুম্বাই, গোয়া এবং কেরালা। গোয়ার কেবল কেরালাটা তো আমাদের ঘরের মাঠেই হেরেছিলাম আমরা। তো ওইটার পরে তারপর সুপার কাপটা হলো। সুপার কাপ যখন মানে কোনো একটা মানে রাইভাল যখন জেতে, তখন ওইটা একটা আরো বড় ফ্যাক্টর হয়। মানে রাইভালের কাছে হেরেছো তুমি, প্লাস রাইভাল মানে এন্ড অফ দ্য ডে টুর্নামেন্টটাও গিয়ে জিতে গেছে। তো তখন ওইটা আরো একটা মানে ডিমোরালাইজ করতে পারে টিমকে। বাট তাও যে আমরা দুবার গোল খেয়েও যে বাউন্স ব্যাক করেছিলাম, তো ওইখানেই ক্যারেক্টারটা আমরা দেখতে পেরেছিলাম যে টিমটার মধ্যে ক্যারেক্টার আছে, বন্ডিং আছে একটা যথেষ্ট ভালো, যেটা মানে জুয়ান ফার্নান্ডো শেষের দিকটাতে আমরা একটু মিসিং ছিল। হুম। তারপরে যখন এই ফাইনালি এই রান অফ উইন্সটা যে শুরু হলো আমাদের, তখন একটা কনফিডেন্স ছিল যে এই ডার্বিটা আমরা জিততে পারবো। প্লাস ইস্ট বেঙ্গলও সবাই ভালো চলছিল, বাট ডার্বি তো আমরা জানি সবসময় 50-50 হয়। তো ওরকম মানে ওভার কনফিডেন্সের জায়গা ছিল না, বাট হ্যাঁ কম্পারেটিভলি কম ভয় লাগছিল এবার ডার্বিতে, যেটা টেনশনটা হয় ইউজুয়ালি। আইএসএল এ ফার্স্ট ডার্বিটা তো একটা টেনশন ছিল, আগের দিন রাত্রিবেলা না ঘুমোতে পারা। ডুরান্ডে তো নয়, অন্য একটা টেনশন থাকে, ওটা থাকে হচ্ছে টিকিট পাবো কি পাবো না, সেই টেনশনটা থাকে। তো ডার্বির টেনশনটা হচ্ছে জাস্ট মাঠে ঢুকে যে ওই 1-2 মিনিট কিক অফের আগে হয়, তখন জাস্ট ম্যাচের টেনশনটা হয়। তার আগে ডুরান্ডের আগে টিকিট পাওয়ার টেনশনটাই বেশি থাকে, টিকিট পাবো কি পাবো না। তো যাই হোক, আইএসএল এবার যাই হোক, এইবার সেটাই বলছিলেন, তো ওই চাপটা এবার অতটা বেশি ছিল না। তো আর শুরু থেকে যে ফুটবলটা খেলেছে, পেনাল্টিটা যখন পেয়েছিলাম তখন মনে হলো আচ্ছা ঠিক আছে, পেনাল্টি পেয়েছি, তাও মনে হচ্ছিল গোল খেলেও গোল দিয়ে দিতে পারবো, শোধ করে দিতে, হয়তো 2-1 জিতবো গিয়ে। কিন্তু তারপরে যখন সেভটা করলো বিশাল, তো মানে অসাধারণ সেভ ছিল। এবার আমি গোলকিপিং করি, তো বাজ পাখি। মানে এরকম কিপিং, এরকম হ্যাঁ এরকম কিপিং দেখলে, এরকম মুহূর্ত দেখলে খুব ভালো লাগে। আর এটা দুভাবে কাজ করে, এক তো হচ্ছে মানে নিজের টিমকে মোটিভেট করে, প্লাস অন্য টিমকে ডিমোরালাইজ করে। যেখানে একটা আন্ডারডগ টিম তারা শুরুতে যদি একটা পেনাল্টি থেকে একটা গোল লিড করে নেয়, আর কোয়াদ্রাদের স্টাইল আমরা দেখেছি, প্রথমে একটা গোল তুলে নিলে উনি ডিফেন্সিভ খেলতে পছন্দ করেন, অপোনেন্টকে ইনভাইট করে তারপর হুম। কাউন্টার অ্যাটাকে স্ট্রাইক করার চেষ্টা করেন। কিন্তু যখন সেটা উনি পারলেন না, গোলটা না করেই উনি ডিফেন্সিভ চলে গেলেন, তখন মোহনবাগানের কাছে অপশন থাকলো কি, যে একটা গোল করলেই আমরা লিডটা পেয়ে যেতে পারবো। আর হাবাসের কাউন্টার অ্যাটাকের স্টাইল তো আমরা সবাই জানি কতটা ফেমাস। আর বাট যেটা ভালো লাগলো, প্রথম গোলটা করার পরেও আমরা সিট ব্যাক করিনি একদমই। আমরা অ্যাটাক করে গেছি, তার ফলে আমরা আরো দুটো গোল পেয়ে গেছি। তো ফার্স্ট হাফে 3-0, মানে আমি তো কোনোদিন, আমি যতদিন ডার্বি দেখছি, আমি কোনোদিন এর দেখিনি ফার্স্ট হাফে 3-0 হয়ে গেছে। আর তো এটা একটা মানে খুবই বড় ইয়ে ছিল। তারপর সেকেন্ড হাফে যাই হোক, ওভারঅল 3-1 রেজাল্ট হয়েছে। সেকেন্ড হাফে আমরা অতটা ভালো খেলতে পারিনি। তো হতে পারে যে আমাদের অ্যাপ্রোচটাও একটু মানে নিজেদেরকে একটু গুটিয়ে নিয়েছিলাম, কারণ আমাদের দুদিন পরেই আবার একটা ইম্পর্টেন্ট অ্যাওয়ে ম্যাচ আছে কেরালায়। তো মানে এই আজকে 11 তারিখ হয়ে গেল, 12-13 তারিখে আবার কেরালার সাথে একটা বড় ম্যাচ আছে, ইম্পর্টেন্ট ম্যাচ আছে। তো ওই জন্য হতে পারে যে প্লেয়াররা একটু নিজেদের একটু মানে কশাসলি খেলছিল। ম্যাচটা জাস্ট 3 পয়েন্টটা নিয়ে আগের কথা, ফিউচারটা ভাবছিল, কারণ আমরা শিল্ড রেসে আছি। তো শিল্ডটা যেটা খুবই হুম। ইম্পর্টেন্ট আমাদের জন্য। ইস্ট বেঙ্গল তো অলরেডি এসি কাপ মানে এফসি রিপ্রেজেন্ট করছে পরের বার, তো আমাদের ওই স্টেজে যেতে হবে। তো সেটা ভেবে হয়তো টিম সেই ইয়েটা দেয়নি যেটা ফার্স্ট হাফে দিয়েছিল। বাট হ্যাঁ, ওভারঅল মানে খুব হ্যাপি রেজাল্টটা নিয়ে। ডার্বি জিতেছি এবার। জাস্ট এই যে আমরা জিততে থাকছি, এইটা যাতে মোমেন্টামটা চলতে থাকে, এটাই চাইবো। আমি এবার সায়কের কাছেও আসবো। সায়ক, তুমি যেরকম লাস্ট ভিডিওতে বলেইছিলে যে মোহনবাগান ফেভারিটস হিসাবেই শুরু করছে, আর মোহনবাগান খেলেওছে, একদম দাপিয়ে খেলেছে। একটা মোমেন্টে কি মনে হয়েছিল আফটার ফার্স্ট হাফ কি 3-0 হয়ে যাওয়ার পরে কি সেই 5-0 হওয়ার একটা চান্স আছে? তোমার একদম অনেস্টলি বলো। দেখো, অনেস্টলি বলতে ফার্স্ট হাফ ইস্ট বেঙ্গল যেরকম ভাবে খেলাটা শুরু করেছিল,
মানে মোহনবাগান পুরো পকেট করে রেখেছিল, ইস্ট বেঙ্গলকে মোহনবাগান পুরো পকেট করে রেখেছিল সেই মুহূর্তে। আমরা যারা খেলা দেখছিলাম, আমি মাঠে যাইনি, আমি টিভির সামনে বসে খেলা দেখছিলাম। পরিষ্কার কথা, আমি ধরে নিয়েছি যে 5-0 হয়ে যাবে। খেলার যা গতি ছিল আর হাবাসের যা ম্যাচ রিডিং, ইস্ট বেঙ্গল ম্যাচটা হারলো কোথায়? ইস্ট বেঙ্গল ম্যাচটা হেরেছেই হলো হাবাসের ম্যাচ রিডিং এ। হাবাস কিন্তু 3 গোল দিয়ে দিয়েছে বলে সমর্থকরা ভাবছে যে 5 গোল দিতে হবে, হাবাস কখনো ভাবেনি 5 গোল দেবে। হাবাস ভেবেছে খেলাটাকে হ্যাঁ, ডিফেন্সে টেনে এনে তখন খেলাটাকে পুরো নিজেদের পকেট করে রাখবে খেলাটা। তারপরে ওর দেখো কাছে সেমি 3 পয়েন্ট অ্যাটাকে আমি গেল, মনে করি। সাদিকুকে নামালো। ওর কাছে 3 পয়েন্টটা বেশি জরুরি। একদম। হাবাসের ম্যাচ হুম। রিডিং এর কাছে কুয়াদ্রাত হেরে গেছে, ইস্ট বেঙ্গল হেরে গেছে। সমর্থকরাও ভাবেনি, সমর্থকরা ভেবেছে কি ইস্ট বেঙ্গল মোহনবাগান আরো তেড়ে ফুড়ে খেলবে, 5টা গোল হবে। হাবাসের কাছে সেটা ইম্পর্টেন্ট নয়। হাবাস দেখেছে আমাকে হুম। ডার্বিটা জিততে হবে, আমাকে খেলাটা বের করতে হবে এখান থেকে। এবার পরিষ্কার কথা। এবার এখান থেকে তোমার কি মনে হয় যে ইস্ট বেঙ্গলের কি করা উচিত? মানে এত ম্যাচ হারলো পর পর, মানে এখন তো সেই কালিঙ্গা সুপার কাপের পরে সেরকম সাফল্য মনেই পড়ছে না যে ইস্ট বেঙ্গলের সেরকম সাফল্য কি এসছে। তো এবার কি করণীয় ইস্ট বেঙ্গলের? কিচ্ছু করণীয় নেই। দেখো, আমি প্রত্যেকটা ভিডিওতেই বলেছি, এর আগে প্রত্যেকটা ভিডিওতেই বলেছি যে ইস্ট বেঙ্গলের যে বিদেশি চয়ন, 10 জন বিদেশি সই করানো হয়ে গেছে একটা টিমের। একটা বিদেশি চোট পাচ্ছে, তো আরেকটা বিদেশি ক্লিক করছে না। এমন তো নয় যে সবকটা বিদেশি এসে ভারতের আমাদের এই পরিবেশে মানিয়ে নেবে, ভারতের আবহাওয়াতে মানিয়ে নেবে, সেটা কখনোই সম্ভব নয়। আর তাছাড়াও যেটা মূল কারণ হয়ে গেছে চোট আঘাত। আর সব থেকে বড় কারণ তো ভারতীয়। আমাদের ইস্ট বেঙ্গল টিমে কটা ভারতীয় ক্লিক করছে বলো? কটা ভারতীয়? না নোংরা দাঁড়াতে পারছে, ইন্ডিয়া টিমে গিয়েও ও ঠিক মতো দাঁড়াতে পারছে না, বলতে গেলে শুধু একটা মহেশ। শুধু একটা হ্যাঁ। মহেশ, একটা ইন্ডিয়ান প্লেয়ার দিয়ে পুরো টিমটাকে টানা যায় না। আর ইস্ট বেঙ্গলের যে মানে জার্সির যে ওয়েট, সেই জার্সির ওয়েটটা অনেক প্লেয়ার বুঝতে পারছে না। আমরা তো কালকের আর খেলাই দেখলাম। হুম, আমরা আরেকটা জিনিসও যেটা দেখছি যে তোমার নন্দকে আমরা কালকে স্ট্রাইকার হিসেবে দেখলাম। নন্দ আর নন্দর খেলাটা মেন খুলেছিল ওই উইং এ, ঠিক আছে? এই খুব আমরা পজিশনিং এ চেঞ্জ দেখছি না, যেরকম মাঝখানে দেখছিলাম যে মহেশকে মিডফিল্ড খেলাচ্ছিল, কালকে আবার মহেশকে দেখছিলাম উইং এ খেলাচ্ছে। মানে এটা এ খুব পরীক্ষা হয়ে যাচ্ছে না এই টুর্নামেন্টের শেষের দিকে এসে? কিছু করার নেই। দেখো, আমরা তো মানে ইন্ডিয়ান ফুটবল বরাবরই ফলো করি। নন্দ আর মহেশ হলো একই পজিশনের প্লেয়ার, দুজনেই কিন্তু লেফট উইং এর প্লেয়ার। এবার আমাকে যদি উইং এ খেলাতে হয়, হয় নন্দকে রাইট উইং এ খেলাতে হবে, নয়তো মহেশকে রাইট উইং এ খেলাতে হবে। কাউকে একজন রাইট উইং এ খেলাতে হবে, ঠিক আছে? হ্যাঁ। তো কোচের কাছে এখন কিন্তু খুব অপশন অনেক কমে গেছে। মানে আমরা তো মুম্বাই ম্যাচের কথা বলি, মুম্বাই ম্যাচে 6টা না 4টে আমাদের পরিবর্তন করে নতুন পুরো স্কোয়াড নামালো। কেউ দাঁড়াতে পেরেছে? একটা প্লেয়ারও কিন্তু দাঁড়াতে পারছে না। এক মানে আমার যদি একটা প্লেয়ারের বিকল্প তৈরি করতে হয়, তুমি নন্দ আর মহেশের কোনো বিকল্প নেই ইস্ট বেঙ্গল টিম। ইস্ট বেঙ্গল টিমের হ্যাঁ। বিকল্প নেই। এবার এইখানে যে আমরা কাকে দোষারোপ করব? আমরা ইমামিকে দোষারোপ করব, নাকি আমাদের ক্লাব কর্মকর্তাদের দোষারোপ করব? এখানে কাউকে দোষারোপ করার জায়গাও নেই। কারণ আমাদের ওই হাতে গোনা স্বল্প বাজেটে টিম করতে হচ্ছে। কালকে মোহনবাগান জিতেছে, ফেভারিট হিসেবে জিতেছে, যোগ্য দল হিসেবে জিতেছে। ইস্ট বেঙ্গল প্রথম হাফে একদম খারাপ একদম। খেলেছে সত্যি কথা, কিন্তু দ্বিতীয় হাফে ইস্ট বেঙ্গল কিন্তু নিজেদের খেলাটা দেখিয়েছে। মোহনবাগান সাপোর্টাররাও কিন্তু একসময় চুপ করে বসে ভাবছে যে যদি গোল শোধ হয়ে যায়, যদি ক্লেটনের হেডটা গোল হয়ে যেত, তাহলে কিন্তু তারপরে খেলা যদি অন্যরকম ঘুরতেই পারতো। যদি হেডটা বিশালকাইতে, পুরোপুরি নৈপুণ্যতা ছিল বিশালকাইতে। আমি তো মনে করি বিশালকাইতকে ম্যান অফ দ্য ম্যাচ দেওয়া উচিত ছিল কালকে। বিশালকাইত যা খেলাটা খেলেছে। পেটকাটা স্যার অবদান ছিল বলে বোধহয় প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছিল, না না, অবশ্যই পেটকাটা অবদান দুটো ছিল। অবদান। আমি আমি হ্যাঁ। কখনো ছোট করছি না, কিন্তু বিশালকাইতে যে পেনাল্টিটা সেভ করলো, আর যে ক্লেটনের যে হেড, তুমি বিচার করে দেখো। ওই জায়গা থেকে একদম। ওর যে নার্ভ রাখা, ওর যে নার্ভে সেভ করে গেছে, মানে ওকে যদি ম্যান অফ দ্য ম্যাচ দেওয়া হতো তাহলেও মানে অদ্ভুত কিছু হতো না। তাই বলছি, মোহনবাগান কিন্তু একদম। ফেভারিট হিসেবে জিতেছে, যোগ্য দল হিসেবে জিতেছে, কিন্তু ইস্ট বেঙ্গলের যেটুকুনি ক্ষমতা সেটুকু দিয়ে খেলেছে। এবার টিমটাকে ভালো একদম করে যদি না তৈরি করতে পারি, আমরা একটা টিমকে যদি শেপে না আনতে পারি, তাহলে তার এর থেকে বেশি কিছু আমরা আশা করতে পারি না। আমরা সমর্থক, আমি আমরা ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি, এটা ঠিকই। আমি এবার নেক্সটে অজিজ দাকেও জয়েন করতে বলবো। রেফারিং নিয়ে আমি আবার কথা বলতে চাই, কারণ একটা পেনাল্টি মোহনবাগানকে দেওয়া হয়নি, আর একটা পেনাল্টি তোমার ইস্ট বেঙ্গলকে দেওয়া হয়নি।
আর আমার মতে যেই পেনাল্টিটা প্রথমে হয়েছে সেই পেনাল্টিটা আমার কেন মনে হয় যে পেনাল্টি হয়, মানে হতো না, কারণ ও বলের দিকে যাচ্ছিল, ও ক্লেটনও বলের দিকে যাচ্ছিল। এবার আমি দুজনকেই জয়েন করতে বলবো যে দুজনের কি মত এখানে, যে আগে যে কেউ বলতে পারো। হুম। না না, এই একটা ক্ষেত্রে আমি ইস্ট বেঙ্গলের সাপোর্টার হয়েও বলতে চাই যে আমি চাই কিন্তু মন থেকে যে মোহনবাগান লিগ শিল্ডটা পাক। কারণ কিছু কিছু ক্ষেত্রে দেখো রেফারিং কিন্তু কলকাতার টিমগুলোর এগেনস্টই বেশি মানে মানে আমি জানি না এটা কেন হচ্ছে। আমি অনেক সাপোর্টাররা আছে যারা বলছে রেফারি টাকা খেয়েছে, রেফারি কখনো টাকা খায় না। কিন্তু কলকাতার টিম দুটোর এগেনস্টে সব থেকে বেশি রেফারি ডিসিশন গেছে, তোমরা ভেবে দেখো। হয় ইস্ট বেঙ্গলের এগেনস্টে না মোহনবাগানের এগেনস্টে। ঠিক আছে, সেখান থেকে সুপার কাপ ইস্ট বেঙ্গল চ্যাম্পিয়ন হয়েছে, এএফসি কে রিপ্রেজেন্ট করবে। আর এই জায়গা থেকে মোহনবাগানেরই লিগ শিল্ড জেতা উচিত এবং মোহনবাগানই এএফসি কে রিপ্রেজেন্ট করবে। যদি কোনো এর মধ্যে যদি কোনো রাজনীতি থাকে, যদি এর মধ্যে কোনো করাপশন থাকে, সেই কারাপশন গুলো যাতে এখান থেকে শেষ হয়। যে কলকাতার টিমগুলোকে আটকানো যাবে না, বাংলার ফুটবলকে আটকানো যাবে না। একদম, একদম ডুরান্ড জিতেছে ভেতরে যদি মোহনবাগান, কোনো, কলিঙ্গা সুপার কাপ ইস্ট বেঙ্গল, হ্যাঁ, ইস্ট বেঙ্গল, আইএসএলটা যাতে মোহনবাগান পাক। ব্যাস। একদম, একদম। হ্যাঁ অজিত দা কি বলছিলেন? হ্যাঁ না, আমি ওই পেনাল্টিটা এগুলো নিয়ে বলছিলাম। তো আমার মনে হয় ওই যে দুটো পেনাল্টি দেওয়া হয়নি, ওই দুটো তো জেনুইন পেনাল্টি হয়। আর যেটা ওই মানে ক্লেটনের যেটা মিস করেছে ক্লেটন, ওইটা পেনাল্টিটা মানে আনফরচুনেট, বাট ওটা হয় পেনাল্টি। মানে আমি গোলকিপার তো এটা আচ্ছা। কি হয় মানে বিশাল একটু লেটে রিয়াক্ট করেছে, ওটা একটা হেক্টর আর ওর মধ্যে একটা ভুল বোঝাবুঝি হয়ে গেছে। বিশাল ভেবেছে হেক্টর কভার করবে, আর হেক্টর ওইদিকে বলটা ওর জন্য গার্ড করে মানে গার্ড করতে গেছে, গার্ড করতে পারেনি, ক্লেটন পিছন থেকে এসে গেছে, আর ওইখানে বিশাল ভাবছে যে ও হেক্টর গার্ড করবে বলটাকে। তো ওইখানে একটা মিসকমিউনিকেশন হয়ে গেছে, দিয়ে বিশালের আউটিংটা করতে একটু লেট হয়ে গেছে। এবার ক্লেটন আগে কি বলটা পা ছুঁয়ে দিয়েছে, বলটা কিন্তু গেছে বাইরে। বাট ও যখনই তুমি প্লেয়ারটাকে ওয়াইপ আউট করে নিচ্ছ, তখন অ্যাজ এ গোলকিপার তুমি যেহেতু লাস্ট লাইন অফ ডিফেন্স, তুমি যখন ওকে ওয়াইপ আউট করে নিচ্ছ, তখন ওই জায়গা থেকে তোমাকে পেনাল্টি তুমি পাবেই। সে তুমি বলটা মানে তুমি আফটার গোলে ঢুকছে কি তুমি বলটা পেতে পারতে কিনা সেকেন্ড টাইমে, তো ওটা সবসময় ওইটা পেনাল্টি দেওয়া হয়। তো আর পেনাল্টি আর ইয়েলো কার্ড হয়েছে, তো ঠিকই আছে, ফেয়ার অ্যাসেসমেন্ট, ওটা নিয়ে মানে কিছু বলার নেই। তো বাট ওইটাই মানে সেভটা করেছে যেটা, ক্লেটনের অনেক ইস্ট বেঙ্গল সমর্থকই আমি দেখছিলাম বলছে যে মানে ক্লেটনের নেওয়া উচিত হয়নি পেনাল্টিটা, কেন ওর রেকর্ড ভালো না পেনাল্টিতে, সাউল ক্রেসপোর নেওয়া উচিত ছিল। তো আমার মনে হয় হ্যাঁ ওইটা একটা ডিসিশন, ওদের একটা ভুল গেছে। আহ, কেন বাট আমার মনে ছিল যে মানে বিশালের উপর কনফিডেন্স ছিল, কেন বিশাল মানে আগের বারও পেনাল্টি ভালো বাঁচিয়েছে ওই এই নর্থ ইস্ট ম্যাচেও। নর্থ ইস্ট বা জামশেদপুর কোনো একটা ম্যাচ, মোস্ট প্রবাবলি নর্থ ইস্ট ম্যাচটাতেই, হোম ম্যাচটাতে একটা পেনাল্টি হয় যেটা ও ঠিক দিকে নর্থ ইস্ট ঝাঁপায়, ম্যাচেই। বাট বলটা মানে গ্রাউন্ডার ছিল, হ্যাঁ নর্থ ইস্ট ম্যাচে। তো গ্রাউন্ডার ছিল, ওর হাতের তলা দিয়ে বেরিয়ে যায়, ও ঠিক দিকেই অ্যাটেম্প্ট করেছিল, বাট বডিটা মানে ও পড়তে পড়তে বলটা হাত দিয়ে বেরিয়ে যায়। তো ওর মানে ইয়েটা ভালো, অ্যান্টিসিপেশনটা খুব ভালো। তো কালকের যে দিনটা ছিল যে সেভ হয়ে গেছে, তো তারপরে তো সেভ হয়ে যাওয়ার পর থেকে তো খেলাটা পুরোপুরি মোহনবাগান ধরে নিয়েছিল। আহ, আর সেকেন্ড হাফে ওই যখন বিষ্ণু আর সায়ন নামলো ডান দিক থেকে, বিশেষ করে প্রচন্ড অ্যাটাক হচ্ছিল ওদের। তো ওইটা হুম আমি হুম। একটু সারপ্রাইজ একদম। হয়েছিলাম যে কেন আমরা মানে ওই সাইডের অ্যাটাকটা কেন স্টপ করছি খোলা না। রাখছি। ওইদিকে একদম, আরেকটু একদম। বেশি যদি আমরা এফর্ট দিতাম ওইটা স্টপ করার একদম। জন্য। কেন ওরা দুদিক থেকে তো অ্যাটাক করছিল না, ওরা জাস্ট একটা সাইড অ্যাটাক করছিল, তো ওইটা হাওয়া আর একদম হাওয়াতে সামনে দিয়ে অ্যাটাক গুলো হচ্ছিল। তো ওইটা হাওয়া যদি হুম। কোনোভাবে ওই অ্যাটাকটা যদি স্টপ করতে পারতো ওইখান থেকে, তখন ওদেরকে আরেকটা প্ল্যান চেঞ্জ করতে হতো ইস্ট বেঙ্গলকে। সেইটা কত তাড়াতাড়ি ওরা করতে পারতো বা হয়তো করতে পারতো না, তখন কিন্তু মোহামেডান চান্স আসতো আরেকটা আরো গোল করে দেওয়ার। বাট ওই সময় ডিফেন্সটা ওইদিকে ডিফেন্সটা সামলাতে সামলাতে এই মোহামেডানের অ্যাটাক করার টাইমটা পেয়ে উঠছিল না। আর আরেকটা যেটা আমার একদম। ইয়ে লাগলো সেটা হচ্ছে যে সাদিকুকে মানে ওই সময়টাতে যখন কামিংসকে তুলে নিল, ডিমিকে ওপরে পাঠিয়ে দিল অ্যাজ এ মানে লোন স্ট্রাইকার পাঠিয়ে দিল, তখন আমাদের মাঝখানটা একদম খালি হয়ে যাচ্ছিল। কারণ ডিমি যে মাঝখানের যে রোলটা প্লে করে, প্রচুর দৌড়দৌড়ি করে, হুম। ছোটাছুটি করে, অনেকটা লোড নেয়, ওই লোডটা নেওয়ার কোনো প্লেয়ার ছিল না আমাদের মাঝখানে। থাপা নেমেছিল, বাট ও সেই কাজটা করতে পারছে না যেটা ডিমি করে, বলটা নিয়ে ধরে ওপর দিকে ওঠা, যে মুভমেন্ট গুলো করা সেগুলো বন্ধ হয়ে যাচ্ছিল। তো ওকে ওপরে রেখে দেওয়া, ডিমিকে উপরে লোন স্ট্রাইকার হিসেবে রেখে দেওয়াটা ওর মানে ওর এবিলিটিটা পুরোপুরি ইউটিলাইজ করা নয় আমার মতে। তো তারপরে যখন সাদিকু আসলো, ডিমি আবার মাঝখানে চলে আসলো, তখন কিন্তু আবার মোহনবাগান কয়েকটা অ্যাটাক করেছে, কারণ ডিমি আবার সেই একদম। মাঝখানের জায়গাটা নিয়ে নিয়েছিল, তখন আবার আমরা লিথাল হয়ে গেছিলাম। কিন্তু ওই মাঝখানের ওই ফেজটা যেটা 10-15 মিনিট যেটা কামিন্স চলে যাওয়া, সাদিকুর নামার মাঝখানে যে ফেজটা গেছে, ওই ফেজটা মানে আমাদের একদমই অ্যাটাকিং এর দিক থেকে একদম ভালো যায়নি। আর ওই দুজন ছেলের যেটা বিষ্ণু আর সায়নের কথা তো বলতেই হবে, দুজন খুব
মানে ট্যালেন্টেড। আমি তো বলবো মানে মহেশ আর ইয়েকে নন্দকুমারকে মানে ছাপিয়ে গেছে কালকে ওদের খেলা দিয়ে। তো মানে একদম। বাকি যে ইস্ট বেঙ্গলের ম্যাচ আছে আমি অবাক হবো না ওদেরকে দিয়ে যদি স্টার্ট করানো হয়। আর একটা কথা আমি মানে অ্যাড করতে চাই যে ইস্ট বেঙ্গল সাপোর্টাররা যে মানে ওদের কোচকে নিয়ে মানে যতটা হাইপ করছে, আমার মনে হয় একটু এবার সময় এসেছে যে ভুলগুলোকে ভুল বলা। আমার মনে হয় কেন আমরা কিন্তু যখন ফেরান্ডো আমাদেরকে যখন ডুরান্ড কাপ দিয়েছে, তারপরেও কিন্তু আমরা ফেরান্ডোর ভুলগুলো মানে বলতে থেকেছি সবাই, যে এইটা ফেরান্ডো ঠিক হচ্ছে না, এই স্ট্র্যাটেজিটা ঠিক হচ্ছে না, এইগুলো পয়েন্ট আউট করতে থেকেছি বলেই কিন্তু তারপর তিনটে ম্যাচ কাটাছেঁড়া পরে অনেক ও হয়েছে। যখন বাজে খেললো তখন গিয়ে কিন্তু চেঞ্জ হয়েছে। আমি কিন্তু একদমই কোচ চেঞ্জ করার পক্ষে নয়। বাট হ্যাঁ, তুমি যদি একজনকে বলে দাও যে তুমি যা করবে আমরা মেনে নেবো, তাহলে এটা তো তার উপর তাকে কি একটা চ্যালেঞ্জ একটা অ্যাটমসফিয়ারে থাকলে যে মানে আচ্ছা ঠিক আছে ঠিক আছে হবে হবে, বাট আমার মনে হয় একটু প্রেসারে রাখা সবসময় ভালো। বিশেষ করে আমাদের এটা এরকম ক্লাবগুলোতে যেখানে আমাদের তো মানে এটা তো সব টুর্নামেন্টে এটা খেলা, তো চ্যাম্পিয়ন অবভিয়াস। হওয়ার জন্য। তো কোনো টুর্নামেন্টে সেকেন্ড হওয়াটা আমাদের কাছে ভালো রেজাল্ট নয়। তো সেটাই মানে আমি চাইবো মানে একটু ইস্টবেঙ্গল সাপোর্টটা কেন ওভারঅল যদি দেখা হয় আগের বছর কিন্তু স্টিফেনের আন্ডারে, স্টিফেনের থেকে আমার মতে কোয়াড্রাট অনেক বড় কোচ, বাট স্টিফেনের আন্ডারে কিন্তু ইস্টবেঙ্গল ম্যাচ বেশি জিতেছিল। আমি যদি বেশি ম্যাচ খুব ভুল জিতেছিল। না হই, 6টা আহ, ম্যাচ মোস্ট প্রবাবলি এটা তো জিতেছে, ছটা ম্যাচ এখন অব্দি জিতেছিল। এটা তো ইস্টবেঙ্গল 4টে অবভিয়াস ম্যাচই জিতেছে। না যে তো আমরা দেখছি হ্যাঁ, এখন ফরমেশনে 6টা প্রচুর ম্যাচ চেঞ্জ জিতেছে। ইস্ট বেঙ্গলে। ফরমেশনে যেই রেজাল্টটা হ্যাঁ, পাচ্ছি না, তো তুমি আমি সেই রেজাল্টটা এই থেকে এই সরে গিয়ে হ্যাঁ, অন্য রেজাল্ট অন্য ফরমেশনে হ্যাঁ, যাচ্ছ। কি বলবো মানে ইস্ট বেঙ্গলের মানে আমার ছিল, তো এটা অস্বীকার করে লাভ নেই। তো ওটাতে আরো বেশি চান্স দিয়ে যে কটা ম্যাচ আছে তৈরি করে নেওয়া উচিত পরের সিজনের জন্য। কেন বলা যায় না এবার মানে মহেশ নন্দার উপর শুধু তুমি ভরসা দেখিয়ে গেলে তো তোমার ব্যাকআপটা তো ঠিক থাকবে না। তুমি প্রত্যেকবার মানে এক্সপেক্ট করতে পারো না যে সবকটা সিজনের ম্যাচ এরও দুজনই তোমার স্টার্ট করবে, এটা দুজন প্রত্যেকটাতে পুরো ইয়েতে ভালো খেলবে। যেমনি দেখো আমাদের এখন মানভীর আর ইয়ে খেলছে দুটো সাইডে, মানভীর আর লিস্টন খেলছে। আমাদের কিন্তু ব্যাকআপে কিয়ান আছে। পরের বছর কিন্তু আশিক কুরুনিয়ান চলে আসবে। তো আমাদের যে মানে ব্যাকআপটা আছে ইসমাইলকেও তো সেই ব্যাকআপটা রেডি করে রাখতে হবে। এই উইং এ যারা খেলে উইং এ কিন্তু আছে আমাদের থাপা এই সরি ইয়ে আশিস রায় আছে, যে ওই রোলটা প্লে করতে পারে সাইডে। তো ওই রকম অপশনস তোমার বাড়িয়ে রাখতে হবে। আর এর পরের বছর কিন্তু ইস্ট বেঙ্গল ম্যাচ আরো বাড়বে, কেন এফসি কাপ খেলবে ইস্ট বেঙ্গল। তো সেই জন্য অপশনস আরো হাতে অনেক বাড়িয়ে রাখতে হবে। একদম একদম। আমি এবার পরের ম্যাচ নিয়ে একটু কথা বলতে চাই। কেরালা ম্যাচ খুবই টাফ ম্যাচ, আর কেরালার হোম গ্রাউন্ডে ম্যাচ, ওটা আরো টাফ হতে চলেছে। আর মোহনবাগান মাত্র দুদিন টাইম পাচ্ছে, মানে দুদিন বলতে কি, আর কালকের রাতি, মানে কালকেই ম্যাচ বলতে গেলে তো। ওটা নিয়ে কি বলতে চাইছো? মানে আমি দুজনকেই জিজ্ঞেস করছি যে এই ম্যাচটা নিয়ে কি মানে বলতে চাও, মানে কিরকম, কে ফেভারিট, কি হতে পারে, ওটাই বলতে পারো যা যা মনে হয়। কেরালাকে কেরালায় গিয়ে হারানো খুবই ডিফিকাল্ট, কেন ওদের সাপোর্ট বেসটা যা। তো হ্যাঁ, তো হ্যাঁ অবভিয়াসলি কেরালা ম্যাচ চাপ, মানে কেরালাকে ওদের ঘরে গিয়ে হারানো খুবই ডিফিকাল্ট, কেন ওদের যে সাপোর্ট বেসটা আছে। তো মানে মোহনবাগান ফ্যান্সরা হয়তো মানে যখন বাইরেও খেলতে যায়, অ্যাওয়ে ম্যাচও খেলতে যায়, অনেক স্টেডিয়ামে এমন হয় যে আমাদের সাপোর্টার যা যায় তো অপোনেন্ট সাপোর্টারের গলার জোরের থেকে কালেকটিভলি আমাদের গলার জোর বেশি হয়, হয়তো সংখ্যায় বেশি হয় না কিন্তু আমাদের গলার জোর বেশি হয়, কিন্তু সেইটা কিন্তু কেরালায় পসিবল হবে না। তো আমাদের সাপোর্টার অবভিয়াসলি যাবে, অনেকেই যাবে, আমি দেখতে শুরু করেছি যে অনেকেই অলরেডি মানে জার্নি শুরু করে দিয়েছে তাদের। কিন্তু মানে ওইখানে কেরালার যে ওদের ফ্যান বেসটা আছে, মঞ্জাপাড়া আছে, তো ওদের এগেনস্টে মানে আমাদের সাপোর্টারদের খুব একটা বড় চ্যালেঞ্জ হবে, প্লেয়ারদের তো চ্যালেঞ্জ হবেই। কেন ওদের মানে কয়েকটা লিড আছে, ওদের ওদের ফ্যান আপ বেজের এন্ড ডাউন একটা সিজন প্রেশার গেছে। আছে, তো ভীষণ ফ্যান বেজের একটা বিশাল ক্রেজ। প্রেশার আছে, প্রেশার আছে। তো এবার মানে অপোজিট দিকটা বুঝতে পারবে আমাদের প্লেয়াররা যে মানে সবসময় হয় আমরা আমরা অপোনেন্ট প্লেয়ার টিমকে ওদেরকে এনকারেজ করি, অপোনেন্ট টিমের উপর প্রেশার দিই। তো এবার অপোনেন্ট টিমরা কি ফিল করে সেটা এবার আমাদের প্লেয়াররা বুঝতে পারবে। বাট ওইটাই মানে কেরালা খুব মানে ভালো টিম, মানে আনপ্রেডিক্টেবল টিম আছে। একটা ম্যাচ এমন জিতছে, একটা কোন একটা ম্যাচ 2-0 ওরা হারছিল, সেখান থেকে 4-2 জিতলো। তো ওদের মানে ওই আনপ্রেডিক্টেবিলিটিটা ওদের একটা অ্যাসেট বলা যায় এবছর। আর মানে প্লেয়ারও খুব একটা মানে অনেক কয়েকটা ভালো আছে। ওদের স্ট্রাইকারটা জিমিয়ান ট্রাকস কিছু নামটা অলমোস্ট অলরেডি 10টা গোল অলরেডি করে নিয়েছে। ডায়মন্ড টাকস। তো খুবই লিথাল। হ্যাঁ, হ্যাঁ।
তো খুবই লিথাল প্লেয়ার আছে, তো আমাদের ব্যাকলাইনকে অবভিয়াসলি সতর্ক থাকতে হবে। আর ফটিকটাও একটা ফ্যাক্টর প্লে করতে পারে, যেহেতু মানে আমরা এই ইস্ট বেঙ্গল ম্যাচ জাস্ট খেলে উঠেই ট্রাভেল করেছি। আমি জানি না প্র্যাকটিসও আমরা করতে পারবো কিনা, হয়তো কালকে একদিন প্র্যাকটিস করলেও করতে পারে টিম। বাট মানে রিল্যাক্সেশনটাই বা কবে হবে, রিকভারি কবে হবে, আর মানে প্র্যাকটিসই বা কি হবে জানি না আমি। বাট 3 পয়েন্ট তো আমাদের দরকার এখন। মুম্বাই ম্যাচটা যে কি হবে জামশেদপুরের সাথে বোঝা যাচ্ছে না। মুম্বাই যদি ওখানে 3 পয়েন্ট পেয়ে যায়, তো আমাদের কাছে তো এখন প্রত্যেকটা ম্যাচে ডু অর ডাই হয়ে যাবে, যতই আমরা এখন জিতছি। বাট মানে দেখতে গেলে খারাপ লাগে, কারণ আমরা হেরেছি ওই 3টে ম্যাচ একটা পরপর, একসাথে 3টে ম্যাচ হারলাম, দুটো হ্যাঁ। ম্যাচ ড্র করলাম, তাও হুম। আমাদের এমন সিচুয়েশন আছে যে মানে যেন প্রত্যেকটা ম্যাচই যেন জিততে হচ্ছে আমাদের, জিততে হবে এমন। তো ওইটাই মানে কোনো ব্রিদিং স্পেস নেই। আর এখনো লাস্ট ম্যাচটা যেটা আমাদের হোম ম্যাচ, সেটা মুম্বাইয়ের সাথে আছে, ওটা হয়তো মানে টাইটেল মানে শিল্ড ডিসাইডার হতে পারে। তো ওটাই ওটাই মানে আই খুবই গেস এখন ডিসাইড। ডিসাইডার হবে তো। এখন মানে অ্যাটলিস্ট ওই অব্দি যেতে গেলে, ওটাকে ডিসাইডার বানিয়ে রাখতে গেলে আমাদের এখন সবকটা ম্যাচ জিততে থাকতে হবে। তো এই মানে দে- দেখা যাক, আশা করছি পজিটিভ তো ভাবছি, যা টিম ফর্মে আছে। বাট বলা যায় না, এইসব সময় একটা স্লিপ আপ তো হতেই পারে। তো তখন কি হবে কিছু বলা যায় না। বাট দেখা যাক, ওই আশা করবো যে মানে যে ইস্টবেঙ্গল ম্যাচটা খেলি, প্রথম থেকে অ্যাগ্রেসিভ খেলেছি, ওরকম অ্যাগ্রেসিভ খেলাই শুরু করবো। যে খেলাটা এতদিন খেলে আসি, সাকসেসফুল হয়েছি হাবাসের আন্ডারে, তো সেই খেলাটাই আশা করছি আমরা খেলবো। তো দেখা যাক, যা হবে আশা করছি ভালোই হবে। আর এইটা দেখতে হবে আমাদের, হয়তো ব্রেন্ডন হ্যামিল হয়তো ফিরবে ওই ম্যাচে, মেবি ফিরতে পারে। আর প্লাস একটা জিনিস দেখতে হবে, আমাদের নোটিস করতে হবে, আমাদের কিন্তু পেট্রাটস বলো কাউকো বলো অনেক প্লেয়ারই কিন্তু ফুল টাইম খেলেছে ইস্ট বেঙ্গল ম্যাচে। এবার কেরালা ম্যাচে আমরা ওরা কি সেকেন্ড হাফে নামবে কিনা শুরু করবে, এটাও দেখার বিষয় আছে। তো হাবাস কিরম স্ট্র্যাটেজি নিয়ে যায়, এটা একটা দেখার বিষয় আছে। তো আমি তোমাদেরকে স্কোর লাইন প্রেডিক্ট করতে বলবো। সায়ককে আগে জিজ্ঞেস করছি, সায়ক কি মনে হয় যে কেরালা মোহনবাগান ম্যাচে কিরম স্কোর লাইন হতে চলেছে? এইটা অদ্রিতার কথা টেনে একটা কথা আমি বলতে চাই যে কেরালা কিন্তু পুরোপুরি আনপ্রেডিক্টেবল একটা টিম। যখন খুশি যাকে খুশি হারিয়ে দিতে পারে, আবার আর ওই যখন জায়গায় খুশি আছে যার প্রথম, কাছে খুশি হেরে যেতে এই পারে। ওই টিমে আবার আছে প্রীতম কোটাল আর আমাদের প্রবীর দাস আছে। তো হুম। এটাও একটা মানে ব্যাপার আছে যে ওরা দুটো একটা সাইড ব্যাক। আলাদা জোশ নিয়ে খেলবে। হ্যাঁ, একদম তো একদম। হ্যাঁ। সবার ভালো না লাগলেও হতে পারে আমার কেরালার পরে যাচ্ছে রেজাল্ট, যে 2-1 হতে পারে কেরালার পরে। তো আমার মনে হয় ও খুব ওপেন ম্যাচ হবে একটা, মানে দুটো টিমই অ্যাটাক করবে, মানে ফ্রি ফ্লোয়িং ফুটবল হবে। তো আমার হচ্ছে একটা হাই স্কোরিং ম্যাচ আমরা দেখতে পারি। তো সেখানে 3-2 যদি মোহনবাগান জেতে, তো আমি অবাক হব না। 5টা গোল আমি এক্সপেক্ট আচ্ছা, করছি হবে ম্যাচটা। আমার আমাকে যদি জিজ্ঞেস করো, আমার মনে হয়, খুব মনে হচ্ছে যে কেরালা জিতবে 2-1, বা খুব চান্সেস আছে ড্র হওয়ার, 1-1 চান্সেস আছে, 1-1 হওয়ার বা 0-0। দেখা যাক কি হয়। তো বাট একটা আশা জিনিস করি আমার মনে যে, হয়, যদি মোহনবাগান এই ম্যাচটা হেরে যায়, ওরা শিল্ড দিতে পারবে না। আচ্ছা এটা তুমি কনফিডেন্টলি শিল্ড বলছো? লড়াই থেকে পিছিয়ে যাবে। হ্যাঁ, শিল্ড লড়াই থেকে পিছিয়ে যাবে যদি এটা হেরে যায় মোহনবাগান। শিল্ড লড়াই থেকে পিছিয়ে তখন যাবে তখন। বাকিদেরকে আচ্ছা, দেখতে হবে আবার। কেন? কার কার সাথে খেলা বাকি? তারপরে তোমার মাঝখানে আবার একটা গ্যাপ আসবে, প্রেডিক্টেবল টিম হয়ে গেছে। সে কখন কাকে হুম। হারিয়ে দিচ্ছে, কখন কার কাছে হেরে যাচ্ছে, কেউ বলতে পারছে না। ওটাই তো তো বলছি যে চেন্নাই ওদের কোনো আছে, ভরসা পাঞ্জাব নেই। আছে। পাঞ্জাব ম্যাচটাও, পাঞ্জাব এখন খুব ভালো খেলছে। আজকেই 3-3 ড্র করেছে মোস্ট প্রবাবলি গোয়ার সাথে। তো পাঞ্জাব ম্যাচটা চাপ হবে। আর লাস্টে অবভিয়াসলি মুম্বাই ম্যাচটা বাকি থাকবে। তো মানে এটা মোহনবাগানের লাস্ট ম্যাচ যদি তোমার হেরে যায় বেঙ্গালুরুর কালকে, সাথে। অ্যাটলিস্ট ড্র হলেও একটা অসুবিধা নেই। ও আচ্ছা, মোহনবাগান না, মাঝখানে একটা মোহনবাগানের লাস্ট বেঙ্গালুরুর ম্যাচ ম্যাচ আছে, মুম্বাই। হ্যাঁ ঠিক। মুম্বাই আছে, বেঙ্গালুরু তার আগে পাঞ্জাব বেঙ্গালুরু। আছে। লাস্ট ম্যাচ মুম্বাই, তার আগে একটা বেঙ্গালুরু বেঙ্গালুরু। ম্যাচ আছে। বেঙ্গালুরু, বেঙ্গালুরু আছে, পাঞ্জাব আছে, আর একটা হচ্ছে চেন্নাই আছে 31 তারিখ মার্চে। হুম হুম। চেন্নাই আর হ্যাঁ, পাঞ্জাবটাকে মানে পাখির চোখ দুটো করে যেতে হবে। অ্যাওয়ে ম্যাচ আছে, দুটো হোম ম্যাচ আছে। চেন্নাই চেন্নাই, হ্যাঁ, হ্যাঁ চেন্নাই আর মুম্বাইটা আছে হোম ম্যাচ। আর মাঝখানে দুটো অ্যাওয়ে ম্যাচ আছে, পাঞ্জাব আর বেঙ্গালুরু। লিগ শিল্ড একদম পেয়ে যাবে একদম। মোহনবাগান। হাবাসের লাক দেখা ফেভার খুব যাক। করে। একদম। লাক বলে যদি কিছু থাকে হাবাসের খুব ফেভার করে। হ্যাঁ, গিয়ে হাবাস দেখা যাক কিন্তু এখন কি অব্দি, হয়। হাবাস কিন্তু এখন অব্দি লিগ টপ করেনি। মোহনবাগানকে দেয়নি।
মোহনবাগানকে চ্যাম্পিয়ন করতে পারেনি কিন্তু। হ্যাঁ হ্যাঁ, তো না না না, এটা ঠিক, কিন্তু নামটা লিগ বলে টপ লাভ নেই। করেনি, ও মোহনবাগান ও আইএসএল লিগও টপ চ্যাম্পিয়ন করেনি করেছে। কখন, আবার লিগ টপ করেনি কখন। লিগ টপ হ্যাঁ, করেনি, লিগ না না, টপও ঠিক ঠিক। করেনি। আইএসএল জিতেছে, হ্যাঁ। ওই আইএসএল আগে চ্যাম্পিয়ন এইটিকে থাকার সময় ও লিগ টপ কখনো আইএসএল করেনি। চ্যাম্পিয়ন, কিন্তু মোহনবাগানকে নিয়ে জেতেনি, আমি এটা বললাম। মোহনবাগানকে নিয়ে তো ফেরান্ডো জিতেছে, তো হাবাস জেতেনি। তো হ্যাঁ, হ্যাঁ, মোহনবাগানকে নিয়ে আমি লিগ বলছি না, টপ আমি জেতেনি প্লাস হাবাসের লিগ কথা। কখনো টপ করেনি, এটিকে তো লিগ কখনো টপ হ্যাঁ, করেনি না হবে। না হ্যাঁ না হ্যাঁ না। হ্যাঁ হ্যাঁ, আইএসএল হ্যাঁ, যাই হোক, চ্যাম্পিয়ন এটিকে করেছে, থাকা কাপ এটিকেতে কোচ থাকাকালীনও মানে লিগ টপ কখনো করেনি। হুম হুম ওই বাট মানে সার্জিও আমরা তো আই লোবেরার লিগ থেকে যখন আন্ডারে। বড় হয়েছি, ন্যাশনাল লিগ, আই লিগ থেকে বড় হয়েছি, আমাদের কাছে লিগ টপ, লিগ টপে ফিনিশ করাটা মানে এসিএল স্পট তো আছেই, বাট লিগটা টপ করাটা মানে খুব বেশি ইম্পর্টেন্ট। কেন এই লাস্টে গিয়ে আবার একটা প্লে অফ হওয়া, একটা দিনে ডিসাইড করা তুমি মানে বেস্ট টিম কিনা, ওটা ঠিক আমার ঠিক লাগে না ব্যাপারটা। তো হ্যাঁ হ্যাঁ লিগ মানে যে বছর মানে ওই ধরো মাসের পর মাস খেলে গেলে খেলে গেলে আপস এন্ড ডাউন আসবে, তাও যে যে টিমটা ফাইনালি গিয়ে টপ করবে সেটাই আমার মনে হয় চ্যাম্পিয়ন্স অফ ইন্ডিয়া যারা আর কি লিগ এইবার তো চ্যাম্পিয়ন হয় তারাই বলা উচিত। চ্যাম্পিয়ন, ওই একটা ভ্যালুটাও তো ফাইনালে যে চলে গেছে। হ্যাঁ, এবারে তো ভ্যালুটাও চলে গেছে, তোমার আইএসএল ট্রফিটারও তো কোনো ভ্যালু নেই, শিল্ডেরই ভ্যালু হবে। আইএসএল হ্যাঁ, ট্রফির তো কোনো বাট তুমি দেখবে মানে আইএসএল চ্যাম্পিয়ন মানে ওই আইএসএল শিল্ড চ্যাম্পিয়ন বলে ইয়েদেরকে, কিন্তু আইএসএল চ্যাম্পিয়ন কিন্তু যখন বলতে হয় তখন কিন্তু মোহনবাগানের নামই বলে, তো হ্যাঁ ওদেরকে হ্যাঁ শিল্ড হ্যাঁ, চ্যাম্পিয়ন আলাদা করে বলে। প্রিমিয়ারশিপ চ্যাম্পিয়ন্স হ্যাঁ, এটা দেখায়। হ্যাঁ। যাই হোক, যাই হোক, আজকে হুম অনেক ভালো আড্ডা হলো। সায়ক, অজিজ দা, বেশ মজা হলো অনেকদিন পরে। এরকমই ফুটবল হুম। নিয়ে আবার আড্ডা হবে। আপনাদের যদি ভিডিও পছন্দ হয় আমাদের, লাইক করুন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন। আর আপনাদেরও যদি ভিডিওতে আসতে ইচ্ছা করে তাহলে আমাদের যে কোনো কাউকে ডিএম করতে পারেন, আমাদের লিঙ্ক গুলো নিচে দেওয়া আছে। আর অনুদীপ্তর বইও কিনবেন, ওর বইয়ের লিঙ্কও ডেসক্রিপশনে দেওয়া আছে। সো গুড নাইট।